মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আমি হলে তো রোজ যেতাম আর একটু একটু করে নিয়ে আসতাম। আগুনে জ্যান্ত পুড়িয়ে মারো ওদের। ওদের তুমি তিষ্ঠতে দিও না আল্লাহ, ওদের তুমি তিষ্ঠতে দিও না। আরে বিবি জান, কি করো করো কি? আমি তো খুশিতে খুন হয়ে যাব গো। বহুত ধুরন্ধর উস্তাদ লোকের সঙ্গে পাঙ্গা পড়েছে, বহুত সাবধানে এগোতে হবে। খুদাকে বাঁচতে আমায় মাফ করে দাও, আমাকে মেরো না। আমি দিয়ে দেবো, যা নিয়েছিস সব দিয়ে দেবো। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আলীবাবা ও 40 চোর দ্বিতীয় পর্ব। কাসেম ও আলীবাবা নামে দুই অনাথ ভাইয়ের কাহানি শোনাচ্ছেন বেগম শেহরাজাদ। বড় ভাই কাসেম দিব্যি তার মালিকের একমাত্র বেটিকে শাদী করে নিজের ভাগ্য তৈরি করে নেয়। একটু চালাকি, একটু মিথ্যে সোহাগ আর একটু মিছিমিছি ভালোবাসা দিয়েই মাত করে ফেলে সে। শ্বশুরের বেটি তো বেটি, দোকানটাও গাপ করে নেয়। তারপর তার জীবনে সুখই সুখ। ছোট ভাই আলীবাবা কিন্তু তেমন নয়। আলীবাবা খেটে খেতে ভালোবাসে, তঞ্চকতা তার রক্তে নেই। সে জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করা শুরু করে, কিঞ্চিত আয় উপার্জন হতে থাকে। সেই থেকেই আবার সঞ্চয় করে 3-3টে গাধা কেনে সে। তাতেই তার জীবন ভরে ওঠে সুখ শান্তিতে। বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়, আর কি চাই? এভাবেই তোফা কাটছিল তার জীবন। কিন্তু আল্লাহর মর্জি ছিল অন্য। একদিন জঙ্গলের মধ্যে সে ডাকাতদের আস্তানা খুঁজে পায়। আস্তানায় চুপিসারে হানা দিয়ে মাথা ঘুরে যায় তার। হায় আল্লাহ, এত কিছু সব পড়ে আছে মাটিতে, আর আমি কোথায় একটা দিরাম পেলে পর্যন্ত বুকে আগলে রাখি। বারবার ছুঁয়ে দেখি হারিয়ে গেল কিনা। অনেক ঠিক বেঠিক বিচার করে শেষে বস্তা ভরে কিছু হিরে জহরত দিনার নিয়ে সে ফেরে বাড়িতে। বাচ্চাদের নজর বাঁচিয়ে সেগুলো তাড়াতাড়ি মাটির নিচে পুঁতে দিলেই ল্যাঠা চুকে যেত। কিন্তু সেটি হতে দেয় না তার বিবি। বিবি সেগুলো মাপবার জন্য দাঁড়িপাল্লা নিয়ে আসে বড় ভাই কাসেমের বাড়ি থেকে। এবার তো অন্তত দিনার টিনারগুলো তাড়াতাড়ি মাপিয়ে ফেলো বেগম, নইলে যে দাঁড়ি পাল্লাটা দিতে দেরি হয়ে যাবে। গোস্তাকি মাফ হুজুর, তাতে আপনার কি? দেখেছো দুনিয়াজাদ, বলে না মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। ঠিকই বলে। বেশি দেরি করলে আলীবাবার বিবি বকুনি খাবে না, বোকাটা দেখছি খাইয়েই ছাড়বে। গোস্তাকি মাফ হুজুর, আমার মনে হয় আপনিই আমার সবচেয়ে বড় শত্রু। তওবা তওবা, এমন কথা তুমি বলতে পারলে দুনিয়াজাদ? হ্যাঁ, তুমি বলতে পারলে এমন কথা? না বলে থাকে কি করে? আপনি এমন একটা ঢং শুরু করলেন যে প্রথমেই আপা চটে যাবে। তারপর কি করে কাহিনী শোনাবে? আর শোনালেও মিজাজটা বিগড়ে থাকবে না? সেভাবে শোনাবে তখন। তাই তো, তাহলে উপায়? এদিকে যে আমার তর সইছে না। তাহলে একদম চুপটি করে বসুন। আপা শুরু করো। তো কাসেমের বিবি তো বুদ্ধি করে দাঁড়িপাল্লার নিচে চটচটে আঠা লাগিয়ে দেয়। সে কথা আর জানতে পারে না আলীবাবার বিবি। সে তো ছুটতে ছুটতে বাড়ি ফিরে দিনার মাপা শুরু করে। 1 পাল্লা, 1 পাল্লা, 2 পাল্লা, 2 পাল্লা, 2 পাল্লা, 3। আরে হলো, এইভাবে তো দিন কভার হয়ে যাবে। থামো তো, তাড়া মেরো না। এসব ব্যাপারে তাড়াহুড়ো করতে নেই। 3 হ্যাঁ গো, 3 পাল্লা গুনলাম নাকি 4? আমি কি জানি। এই তো, কথা বলে দিলে সব ঘেটে। আবার প্রথম থেকে গুনতে হবে সব। হ্যাঁ, আবার প্রথম থেকে? এই ও ছাড়ো তো তুমি, এই নিয়ে 7 বার প্রথম থেকে গোনা শুরু করলে আর দরকার নেই, ছাড়ো। বারে,
আমি কতবার গোনা শুরু করেছি সেটা হিসাব রেখেছো, আর কপাল্লা গুনলাম সেটা হিসাব করতে পারোনি। সর্বনাশ! দেখলে, হায় আল্লাহ, যে ভয়টা করছিলাম সেটাই বাঁধিয়ে বসলে। একটা কাজ যদি ঠিক মতো করতে পারো, এবার বাচ্চাগুলো দেখে ফেলবে, আর কাল সকাল হতে না হতেই গোটা মহল্লা জেনে যাবে। ও, সব দোষ আমার না? বলি, হাতে হাত লাগিয়ে করলে তো এতক্ষণে দিব্যি গোনা হয়ে যেত। শেষ পর্যন্ত অবশ্য সামাল দেওয়া যায়, তবে গোনা আর হয় না। দরজাটা একটু ফাঁক করে বাচ্চাদের হাতেই পাল্লাটা ধরিয়ে দেয় আলী বাবার বিবি। এই নে, যা তো, এটা চাচিকে দিয়ায়, এক্ষুনি যা। আর শোন, সাবধানে যাবি, ঠিক আছে? যা, দিয়া জলদি। পাল্লাটা বাচ্চাদের হাতে ফেরত পাঠিয়ে কর্তা গিন্নি সব হিরে জহরত সরিয়ে ফেলে রসুইখানায়। এখন এখানেই থাক, বস্তাগুলো দিয়ে ঢেকে দাও। বাচ্চারা ভাববে কাঠকুটো আছে বুঝি। রাতে ওরা ঘুমিয়ে পড়লে তখন কিছু একটা করা যাবে। এদিকে দাড়ি পাল্লাটা হাতে নিয়ে কাসেমের বিবির তো মাথা ঘুরে যায়। দিনার? একটা আস্ত দিনার? সোনার চকচকে দিনার? হ্যাঁ, সে যেন বিশ্বাসই করতে পারে না। আলী বাবার মতো গরিব হাভাতের ঘরে এত সোনার দিনার। ওর তো দুবেলা ভরপেট খাওয়ার মতো দিরহামই জোটে না, তার ঘরে কিনা এত দিনার যে দাড়ি পাল্লায় মাপতে হয়। রাগে দুঃখে শোকে উন্মাদ হয়ে যায় কাসেমের বিবি। মরুক মরুক, পুচে গলে গোটা সংসারটা মরুক। না 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 না, এই দিনার ওরা হজম করতে পারবে না, কিছুতেই না। আল্লাহ আল্লাহ, তুমি ওদের তিষ্ঠতে দিও না। আল্লাহ, এই তোমায় আমি বলে দিলাম, তুমি ওদের তিষ্ঠতে দিও না, তোমায় আমার কসম। ওদের তুমি ক্ষমা করো না আল্লাহ। ওদের 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 আগুনে জ্যান্ত পুড়িয়ে মারো, আগুনে জ্যান্ত পুড়িয়ে মারো ওদের। আল্লাহ, ওদের তুমি তিষ্ঠতে দিও না আল্লাহ, ওদের তুমি তিষ্ঠতে দিও না। ওদের বাড়িতে কিনা দিনার? এসব খবর তো আর কাসেম মিয়ার জানা নেই। সে দিব্যি রোজকার মতো দোকানে বেচা কেনা করছে। 8 দিরহামের কমে দিতে পারবো না ভাই। তুমি বড্ড বেশি বলছো মিয়া। 3 দিরহামের জিনিসটা 8 দিরহাম দর হাঁকছো। তা জেনে শুনে আমার কাছে মরতে এসেছো কেন? যাও না, যে তোমায় 3 দিরহামে দেবে তার কাছে যাও, আমার মাথা খেও না তো। হ্যাঁ হ্যাঁ, তাই যাবো। 3 দিরহামের জিনিসটা 8 দিরহাম দর হাঁকছে, তাই আবার রুয়াব। বেটা জোচ্চোর কোথাকার। এই এই, কি বললে? কি বললে আমাকে? না না, কি বললে? আমি জোচ্চোর? হ্যাঁ, জোচ্চোরই তো, একটা আস্ত জোচ্চোর। এমন সময় ডাকতে ডাকতে ছুটে আসে চাকর। হুজুর 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 হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। খদ্দেরকে আর উচিত জবাবটা দেওয়ার সুযোগ পায় না কাসেম মিয়া। খদ্দের ছেড়ে চাকরকে নিয়ে পড়ে সে। কি হলো আবার? জি হুজুর, আবার। বিবি যে দারুণ চটে গেলে এভাবে ডেকে পাঠায় সে বেশ ভালোই জানেন কাসেম মিয়া। আগেও তো কম ঘটেনি এসব। ডাক যখন পড়েছে যেতে তো তখন হবেই, এবং বাড়ি ফিরে যে সবকিছু লণ্ডভণ্ড দেখবে সেটাও জানে কাসেম মিয়া। সুতরাং সে দোকান বন্ধ করে ছোটে। ওরে, কে আছিস রে? দোকানের ঝাঁপ ফেল, আজ আর ব্যবসাপাতি হলো না গো। একেবারে বিবির সামনে এসে দম নেয় সে। কি হলো বিবিজান? আমি সেই ডেকেছ সোনা স্টক, দম বন্ধ করে। বিবিকে আর পুরো বয়ান দাখিল করতে পারে না। তার আগেই দিনারটা এগিয়ে ধরে বিবি। থমকে চুপ করে কাসেম। এরে দিনার, আমার কোনো দিনারগুলো পেয়ে গেল নাকি আবার? ঠান্ডা রক্ত বয়ে যায় তার শির দাঁড়া পেয়ে। কেঁপে ওঠে সে। দিনার? দিনার কোথায় পেলে? তোমার ভাইয়ের বাড়ি। কি? আলীর বাড়ি? কাসেম কথা হারিয়ে ফেলে। মাথাটা ভোঁ ভোঁ করে ওঠে তার। নিজের চোখ কানকেও বিশ্বাস করতে পারে না যেন।
বিবিকে তো তার অবিশ্বাস করার কোনো সওয়ালই ওঠে না। তাহলে আলী বাবা সোনার দিনার পেল কোথা থেকে? বাজারের অমন খাসা জায়গায় দোকানদারি করে একটা দিনার আয় করতে কাল ঘাম ছুটে যায় কাসেমের। আর আলী বাবা কিনা মাত্র 3টে গাধার দৌলতে আজ তো একটা দিনার আয় করে ফেললো। একটা কি বলছো? কাঁড়ি 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 দিনার, এত দিনার যে দাঁড়ি পাল্লা লাগে মাপতে। এবার আর নিজেকে সামলাতে পারে না কাসেম মিয়া, মাথা ঘুরে বসেই পড়ে বিবির পাশে। তাই দেখে ধমক দেয় বিবি, বসেই থাকো, বুঝলে তো? তুমি ওই হাত গুটিয়ে বসেই থাকো, আর ওদিকে তোমার ভাই বড়লোক হয়ে যাক। নিষ্কম্মা অপদার্থ একটা, আবার একটা গোটা দোকান পেয়েছো তুমি বলি। আজ পর্যন্ত এমন একটা গোটা দিনার কটা এনেছো ঘরে? হ্যাঁ, একটা আনতে পেরেছো শুনি? সে তো হক কথা, কিন্তু আমি ভাবছি আলী আনলো কি করে? তাও আবার বললে এত দিনার যে দাড়ি পাল্লায় মাপতে হয়। সে খবরও কি আমাকেই আনতে হবে? আর তুমি বাড়িতে বসে বসে পায়ের ওপর পা দোলাবে? বলি হায়া শরম কি কিছুই নেই তোমার শরীরে নাকি? বলি গতরটা নাড়িয়ে যেতে পারছো না? যাচ্ছি। সুতরাং আর বসে থাকতে পারে না কাসেম, সোজা হাজির হয় আলী বাবার বাড়ি। হাজির হয়েই মাথাটা তাড়াক করে গরম হয়ে যায় কাসেমের। একে তো দোকান বন্ধ করে ঘুরছে সে, ব্যবসার লোকসান হচ্ছে, তার উপর আবার বিবির ধমক চুপচাপ হজম করতে হয়েছে। তার উপরে গিয়ে দেখে কিনা আলী বাবা বাড়িতে বসে বসে কুড়ুলে শান দিচ্ছে। হ্যাঁ, বসেই তো থাকবি এখন, আর কি? বাড়িতে বসে বসে আয়েসি তো করবি। কাসেমকে সদর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে এক গাল হেসে ছুটে যায় আলী বাবা। আরে ভাইয়া, এসো এসো এসো, কি সৌভাগ্য আমার, এসো। আলী বাবার বিবি নাকাবে মুখ ঢাকে, ছেলেমেয়েরা গোল গোল চোখে চেয়ে থাকে তার দিকে। বাপের বড় ভাইটিকে তারা কোনোদিনও তাদের বাড়ি আসতে দেখেনি জীবনে। যতবার দেখেছে ওদের দূরছাই করে তাড়িয়ে দিয়েছে সে। বাপের কাছে নালিশ করেছে তাই নিয়ে, আর বাপ উল্টে তাদেরই বকেছে। নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছিস, নইলে ভাইয়া তোদের তাড়াবে কেন? সেই ভাইয়া যখন আলী বাবার বাড়িতে আসে, আলী বাবা কিন্তু তাকে রীতিমতো খাতির তোয়াজ করে। তবুও তুষ্ট হয় না ভাইয়া, রীতিমতো ঝাঁজ দেখায়। শুনলাম তুই নাকি হঠাৎ করে খুব বড় লোক হয়ে গেছিস, হ্যাঁ? আলী বাবা তো তার ভাইয়ের কথা শুনে অবাক, মুখের হাসি মিলিয়ে যায় তার। বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ভাইয়ার মুখের দিকে। কি বলবে সে? কি বলবি? মিথ্যা বলছি? দাড়ি পাল্লা দিয়ে দিনার গুনছিস তা কি জানি না আমি ভেবেছিস? এতক্ষণে ভাইয়ার রাগের কারণটা বুঝতে পারে আলী বাবা, কিন্তু তার ভাইয়া জানলো কি করে? এ নিশ্চয়ই ওই বলদটার কম্ম। এমন বিবি থাকলে কি আর আলাদা করে 70-এর দরকার আছে? আমি বারবার করে বললাম ও সব মাপামাপি করে কাজ নেই, নিশ্চয়ই ও ভাবিকে গিয়ে সব বলে দিয়েছে। আলী বাবা একবার নিজের বিবিকে কটমট করে দেখে নিয়ে কাসেমের হাত ধরে হেসে বলে, ভাইয়া, জেনেই যখন গেছো তখন চুপ করো না। 10টা লোককে আবার জানাচ্ছ কেন? জানাবো না? তুই আব্বার সম্পত্তি একা গাপ করবি আর আমি বসে বসে আঙুল চুষবো? আলী বাবা দেখে কাসেম যা শুরু করেছে তাতে পাড়া পড়শি জানাজানি হয়ে যাবে। সে কাসেমকে টেনে নিয়ে যায় রসুই ঘরে। হিরে জহরতের স্তূপটার সামনে দাঁড় করিয়ে ঢাকা সরিয়ে দেয়। কাসেম একেবারে তাজ্জুব বনে যায়। এ তো ধন দৌলতের দমকে কথা আটকে আটকে যায় তার। কোথায় পেলি ভাই? হ্যাঁ, বলছি সব বলছি। মাথা ঠান্ডা করে বসো তো, একটু পানি টানি খাও, সব বলছি। রসুই ঘরে বসেই আলী বাবা তার ভাইয়া কাসেম মিয়াকে সব বলে দেয়। কিন্তু সাবধান ভাইয়া,
দোহাই তোমার, কাউকে কিচ্ছুটি বলো না, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। তুই কি এতটাই খারাপ নজরে দেখিস তোর এই ভাইয়াকে? একটু বকাবকি করি ঠিকই, সে তো আমি বড় ভাই, আমার হকে করি, তাই বলে তোর সর্বনাশ হয় এমন কিছু করতে পারি আমি কখনো? হ্যাঁ, কাসেমের ব্যবহারে আলী বাবার লজ্জাই হয় এবার। সে এক হাত জিভ কেটে বলে, না না ভাইয়া, আমি সেভাবে কিছু বলিনি, তুমি রাগ করো না। রাগ সে করে না। এমনকি আলী বাবা যখন তাকে বলে, এর মধ্যে থেকে তুমি কিছু নিয়ে যাও ভাইয়া, আমার যা সব তো তোমারই, তুমি তোমার মনের মতো নিয়ে যাও। কাসেম মিয়া তখন ভালো মানুষটি সেজে ভাইয়ার মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ তাহলে তাহলে আবার আমার তোমার করছিস কেন? থাক না, তোর কাছেই থাক। বিপদে পড়লে তখন না হয় কি দিবি না তখন? সে আর বলতে, দরকার অদরকার যখনই চাইবে জান পর্যন্ত হাজির করে দেবো তোমার জন্য। ও, চাইতে হবে বুঝি? মুখে মিষ্টি মিষ্টি কথা বললেও মনে মনে কিন্তু এন্তার সে গালাগাল করতে থাকে আলী বাবাকে। সত্যি একটা আস্ত গধা আলিটা, এমন একটা খাজানা পেল আর এইটুকু নিয়েই ব্যাস। আমি হলে তো রোজ যেতাম আর একটু একটু করে নিয়ে আসতাম। পরদিনই ভোরবেলায় কাসেম ওই গুহায় যাওয়ার মতলব করে। বুঝলে বিবিজান, দেরি করা ঠিক হবে না। আলিটা যা বোকা, ও নির্ঘাত সবাইকে জানিয়ে দেবে। আর একবার যদি সুলতান জেনে যায় তাহলে কি আর রেয়াত করবে? গোটা খাজানা তুলে নিয়ে ঢুকিয়ে দেবে নিজের তোষাখানায়। সারা রাত জেগে কাসেম ও তার বিবি নানা রকম খোয়াব দেখতে থাকে। এই শোনো, তখন কিন্তু আমি হাত পুড়িয়ে আর খানা বানাতে পারবো না, তখন কিন্তু একটা বাবুর্চি রাখতে হবে। আরে বাবুর্চি কি? বাবুর্চি, হালুই কর, দাসী, বাঁদি, পাইক, পেয়াদা সব রাখবো। চাই কি সালতানিয়তটাই কিনে নেবো সুলতানের কাছে। আমি হব সুলতান, তুমি হবে আমার বেগম। মরণ। পরদিন আধার থাকতেই 10টা গাধার পিঠে 20টা জ্বালা বেঁধে বেরিয়ে পড়ে কাসেম। চলে এসো কিন্তু কাজ হয়ে গেলে, সাবধানে যেও। টিলার সামনে যখন কাসেম গিয়ে দাঁড়ায় তখন চারপাশ বেশ ফর্সা হয়ে গেছে। পৌঁছে সে আর দেরি করে না, একটু দূরে ঝোপের আড়ালে গাধাগুলোকে বেঁধে সে তাড়াতাড়ি কাজে লেগে পড়ে। কে জানে কখন আবার ওই বদমাইশগুলো চলে আসে। তাড়াতাড়ি কাম তামাম করে পালাতে হবে। চারদিকটা ঠিক করে দেখেও না সে। উত্তেজনায় তখন তার কপাল বেয়ে ঘাম পড়ছে। টিলার সামনে দাঁড়িয়ে চিৎকার করে, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। 3 বার বলতেই টিলার সামনের বড় পাথরটা নড়ে ওঠে। জমিন আসমান কাঁপিয়ে শব্দ তুলে সরে যায় সেটা। কাসেম বড় বড় চোখে হাঁ করে চেয়ে থাকে সেই গুহার দিকে। না 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 না, সময় নষ্ট করলে চলবে না। আলী বলেছিল ওরা 40 জন, এক একটা মুস্কো মুস্কো সব। একবার যদি এসে পড়ে তো আস্ত রাখবে না আমাকে। যাই যাই, এক্ষুনি যাই। কাঁপা কাঁপা পায়ে গুহার ভেতরে এগোতে থাকে কাসেম। গুহার দরজাটা খোলাই থেকে যায়। 1 পা 2 পা করে সে এগিয়ে দাঁড়ায় খাজানার সামনে। খাজানা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারে না কাসেম। আনন্দে পাগল হয়ে যায় সে। কখনো হাসতে থাকে, কখনো আবার বুক চাপড়ে পা ছড়িয়ে বসে কাঁদতে শুরু করে, কখনো আবার গুনতে শুরু করে। 1 2 3 4। ডাকাতগুলো যদি এসে পড়ে ওদিকে দরজাটা যে বন্ধ করা নেই। কাসেম উঠে পড়ে, ছুটে বেরিয়ে একে একে গাধাগুলোকে নিয়ে আসে গুহার মধ্যে। দরজাটা
হবে। সকাল হয়ে গেছে না? হ্যাঁ, সকাল হয়ে গেছে, কেউ দেখে ফেলতে পারে। ছুটতে গিয়ে দাঁড়ায় দরজার সামনে, চিৎকার করে ওঠে, চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। দরজাটা বন্ধ হয়ে যায় শব্দ তুলে। কাসেম একটা একটা করে জ্বালা ভর্তি করে, দিনার, সোনা, হিরে, জহরত, গয়না যা হাতের কাছে পায় তাই দিয়ে। হাঁপ ধরে যায় তার। জ্বালাগুলো সব টায় টায় ভরে গেছে দেখছি, কিন্তু এখনো পায়ের কাছে যে পড়ে আছে সম্পদ, কতটুকুই বা নিতে পেরেছে সে। এসেছি যখন, আরো নিয়ে যাই, আরো আরো আরো। কামিজের জেবগুলো ভরে নেয়, বড় বড় কয়েকটা হাড় গলিয়ে নেয় গলায়। তাও তার আশ মেটে না। মুঠো ভর্তি দিনার নিয়ে চেপে ধরে বুকের কাছে, আর ঠিক তখনই কেঁপে ওঠে জমিন। চমকে ফিরে তাকায় কাসেম। ঘর পাথরটা সরছে নাকি? ওরা কি তাহলে ফিরে এলো? হ্যাঁ, একে একে 40টা ডাকাত ঘোড়ার পিঠে চড়ে এসে দাঁড়ায় কাসেমের সামনে। মেরো না, আমাকে মেরো না, খুদাকে বাঁচতে আমায় মাফ করে দাও, আমাকে মেরো না, আমি দিয়ে দেবো, যা নিয়েছি সব দিয়ে দেবো, মেরো না। ডাকাত সর্দারের তলোয়ারের এক কোপে কাসেমের দেহটা দুটুকরো হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। তখন সন্ধেবেলা। আলী বাবা সবে বিকেলের নামাজ আদা করে উঠেছে। তার বাড়ির দরজায় ঘা পড়ে। কে? দরজা খোলো, দরজা খোলো। আলী বাবার বিবি দরজা খুলতে যায়। খপ করে তার হাতটা টেনে ধরে আলী বাবা। কি করছো কি? কেন? দরজা খুলতে বলছে তো। দাঁড়াও, আগে দেখি তো কে। কে আবার? গলা শুনে বুঝতে পারছো না? তোমার ভাবি। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ভাবি? কিন্তু ভাবি তো কোনোদিন। কথা শেষ করতে পারে না আলী বাবা, তার আগেই দরজাটা খুলে দেয় তার বিবি। আর সঙ্গে সঙ্গে কাসেমের বিবি একেবারে হুড়মুড় করে ঢুকে পড়ে। এই কি ভাবি, তুমি? তোমার নাকাব কোথায়? বড় বিপদে পড়েছি আলী ভাই, বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। তুমি কিছু একটা করো আলী ভাই। নাকাবের বালাই নেই। আলী বাবার প্রায় পায়ের ওপর লুটিয়ে পড়ে কাসেমের বিবি। আলী বাবার বিবি তাকে ধরে খাটিয়ায় বসায়, পানি খাইয়ে শান্ত করে, তারপর শোনে ছুটে আসার কারণ। সেই ভোর হওয়ার আগে মানুষটা গেল। কত করে বলে দিলাম কাজ সেরেই ফিরে আসতে, তবুও এদিকে সন্ধে হয়ে গেল যে এখনো তো এলো না। আমার মনে হয় এখনই এত ভয় পাওয়ার কিছু নেই ভাবি। কি বলছো আলী ভাই? সেই কোন ভোরে বেরিয়েছে মানুষটা। আর তবু আমি ঠিকই বলছি ভাবি। ভাইয়া আকালমন্দ মানুষ, নিশ্চয়ই ভেবেছে যে দিনে দুপুরে আসাটা ঠিক হবে না। শহরের মধ্যে দিয়ে ওভাবে 10টা গাধার পিঠে বিশাল জ্বালা চড়িয়ে এলে সকলে নজরে পড়ে যাবে না? ভাইয়াকে শহরের লোকজন ভালোই চেনে, তারা সন্দেহ করবে তো, ভাববে দোকান ছেড়ে হঠাৎ গাধা নিয়ে কোথায় গেছিল। তাই দেখো হয়তো দেরি করছে। আলীর কথায় শান্ত হয় কাসেমের বিবি। সে তখনকার মতো ফিরে যায়, কিন্তু আবার প্রায় মাঝরাতে এসে দাঁড়ায় সে আলী বাবার দরজায়। কি হলো ভাবি, ভাইয়া ফিরেছে? এখনো তো ফিরল না তোমার ভাইয়া। আমার কিন্তু খুব ভয় করছে আলী, আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পেও না ভাবি, তেমন কিছু হলে আমি যাব। তাহলে যাও, দেরি করছো কেন? এখন? তাহলে কখন আলী? জঙ্গলটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই ভাবি। বিষাক্ত সাপখোপ থেকে শুরু করে মানুষ খেকো জন্তু জানোয়ার কি নেই ওই জঙ্গলে। দিনের বেলাতেই আমাদের খুব সাবধানে থাকতে হয়।
একটু বেখেয়াল হলেই একেবারে জান নিয়ে টানাটানি। আমার কি মনে হয় জানো ভাবি? কি কি? আমার মনে হচ্ছে এই জন্যই বোধহয় ভাইয়া কোনো ঝুঁকি নেয়নি, দিনের জন্য অপেক্ষা করছে হয়তো। কিন্তু এই যে একটু আগে বললে রাতের জন্য অপেক্ষা করছে, লোকে দেখে ফেলবে তাই? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে তা নয়। মনে হচ্ছে অতগুলো জ্বালা ভরতে ভরতেই দিন গড়িয়ে গেছে, তাই হয়তো রাতের বেলা অপেক্ষা করছে। ও নিয়ে তুমি কিছু ভেবো না ভাবি, কাল ভোর হতে দাও, আমি যাব। পরদিন আলী বাবা টিলাটার কাছে যেতেই বুঝতে পারে কত বড় ভুল সে ভেবেছে। এ কি, এতগুলো গাধা? গাধাগুলোকে এভাবে মারলো কে? একেবারে পেটগুলো চিরে নাড়ি ভুড়ি বের করে দিয়েছে। এগুলো ভাইয়ার গাধা নয় তো? ভাবি বলেছিল 10টা গাধা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আলী বাবা গুনে দেখে 10টা গাধার লাশই পড়ে আছে ওখানে। সর্বনাশ! ওরা ভাইয়াকে আবার... চারদিকটা একবার দেখারও প্রয়োজন মনে করে না আলী বাবা। হায় আল্লাহ, আমার ভাইয়াটাকে যেন অন্তত জানে না মেরে ফেলে, তাহলে আমি ভাবির কাছে মুখ দেখাতে পারবো না। চিচিং ফাক! চিচিং ফাক! চিচিং ফাক! চিৎকার করে গুহার মুখের দরজাটা খুলে ফেলে। মুখটা খুলে যেতেই চাপ চাপ রক্ত দেখতে পায় সে। রক্তের দাগ ধরে এগিয়ে যায়। খাজানার ঘরেই একটা মুখ বাঁধা বস্তার কাছে গিয়ে থেমেছে সেই রক্তের দাগ। বস্তাটা ভেজা রক্তে। তখনও বস্তা থেকে তাজা রক্ত চুইয়ে চুইয়ে বেরিয়ে আসছে। কাঁপা হাতে বস্তার বাঁধনটা খুলে উঁকি দিতেই চিৎকার করে ওঠে আলী বাবা, ভাইয়া! ভাইয়া! বস্তাটা খোলা হয় কাসেম মিয়ার বাড়িতে। কাসেম মিয়াকে 6 টুকরো করে কেটেছে ডাকাতরা। কেঁদো না ভাবি যান, কেঁদো না। আমার যে সব শেষ হয়ে গেল আলী ভাই। কেন কেন আমি ওকে যেতে দিলাম ওই বিপদের মধ্যে? ওগো ওগো, লোভ করতে গিয়ে আমি যে সব খুইয়ে বসে আছি গো, সব খুইয়ে বসে আছি। ভাবি যান, এই তো দেখছি বিপদে ফেলে দেবে তুমি। এভাবে কাঁদলে লোক জানাজানি হয়ে যাবে যে। আমার এত বড় বিপদে কি আমি একটু কাঁদতেও পারবো না? এত বড় গুনাহ করেছি আমি। কাঁদবে না কেন? কাঁদো কাঁদো, যত খুশি কাঁদো, কিন্তু আগে ভাইয়ার লাশটা তো দফন করতে দাও। ও তো আর যেমন তেমন করে দিলেই হবে না। এদিকে লাশের যা দশা, ঠিকভাবে করতে গেলে লোক জানাজানি হয়ে যাবে। এখন যাও বা আছে, তখন কেলেঙ্কারির আর কিচ্ছু বাকি থাকবে না। তাহলে উপায়? উপায় বাতলে দেয় আলী বাবার বাঁধি মার্জিনা। সদ্য আগের দিন সকালেই 1000 দিনার দিয়ে কিনে এনেছে তাকে আলী বাবা। কম বয়সী মেয়ে, দারুণ বুদ্ধিমতী, কুরিতকর্মাও। আশা ইস্তক আলী বাবার বিবির সব কাজ সে কেড়ে নিয়েছে। খানা বানানো, ঘর ঝাড়পোঁছ থেকে বাচ্চা সামলানো, সব একা হাতে সামলাতে লেগেছে সে। আলী বাবার বিবি একদিনেই তাকে বোন পাঠিয়ে ফেলেছে। তোর মতো মিষ্টি মেয়েকে কি আর দাসী বাঁধি মানায়? তুই হলি আমার ছোট্ট বেহেন। মার্জিনা আলী বাবাকে ভরসা যোগায়। আপনি কিছু ভাববেন না মালিক, আমি সব ব্যবস্থা পাকা করে দিচ্ছি। এখন কটা দিনার দিন দেখি, হেকিম সাহেবের কাছে যেতে হবে। হেকিম? কেন? আবার কার কি হলো? কেন, আপনার ভাইয়ার। ভাইয়ার? আরে মরা মানুষের আবার চিকিৎসা হয় নাকি? সে তো আমি আপনি জানি মালিক, যে উনি আর নেই পাড়া পড়শি থোড়াই না জানে। ওদের এখনই জানতে দিবি না কিন্তু,
তাহলে কিন্তু সর্বনাশ। কিন্তু জানাতে তো হবেই। হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই। তাই তো যাচ্ছি হেকিম সাহেবের কাছে। তাকে দিয়েই যে মারতে হবে আপনার ভাইজানকে। ফিকিরটা আলী বাবাকে খোলসা করে বলে মার্জিনা। তারপর একটা দিনার নিয়ে হাজির হয় হেকিম সাহেবের বাড়ি। হেকিম সাহেব, বলি ও হেকিম সাহেব। কি হলো কি? দূরে দাঁড়িয়ে এমন মরা কান্না কাঁদছিস কেন রে বেটি? কাঁদছে কি আর সাধে, আমার চাচাটা এই বেলা গেল বুঝি। আপনি কিছু একটা করুন সাহেব, আত্মরা মানুষটাকে জ্যান্ত করে তুলুন। কেন রে, কি হয়েছে তোর চাচার? সে অনেক কিছু। কাল সারা রাত ধরে কেশে কেশে গতরের যত রক্ত ছিল সব তুলে ফেলেছে গলা দিয়ে। সকালে একেবারে এলিয়ে পড়েছে বিছানায়। তাও কি রেহাই আছে? কাশির দমক এলেই নাকাল হয়ে যাচ্ছে। যত কাশছে তত রক্ত উঠছে গলা দিয়ে। আপনি কিছু করুন। তাহলে তো দেখতে যেতে হয়। চল চল দেখি। দেখতে যাবেন? হেকিম দেখতে যেতে চায় শুনেই মার্জিনার মুখ শুকিয়ে যায়। কাকে দেখাবে সে? বলছিলাম তাহলে যে অনেক দেরি হয়ে যাবে হেকিম সাহেব, তার মধ্যে যদি মরে যায়। দেরি কেন হবে? এই তো যাচ্ছি। আমাকে আমাকে নিয়ে চল চল। আপনাকে আমি নিয়ে যাই কি করে সাহেব? সারা ঘরে সে কি রক্ত! সেসব না ধুয়ে আপনাকে তুললে আপনার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন তখন আমাদেরকে বাঁচাবে বলুন? ফিকিরে কাজ দেয়। হেকিম ভাবে, ঠিকই তো, কে জানে কি না কি থেকে কাশি হয়েছে। বলছি যক্ষা নয় তো, সে তো মারাত্মক রোগ। যক্ষা? হ্যাঁ, সে হতে পারে। এই গেল মাসে আমার চাচি মারা গেছে। ওই কেশেই মুখ দিয়ে রক্ত তুলে মরেছে বুড়ি। তখন চাচাকে বলতে শুনেছি চাচির নাকি যক্ষা হয়েছিল। পাড়াপড়শিরা কেউ উঁকি পর্যন্ত বাড়েনি সেই শুনে। সে যে কি দশা হয়েছিল আমাদের, গোড় দেবার লোক পর্যন্ত জুটছিল না। শেষে ওই বাড়ির উঠোনেই। এই এই তুই বেরিয়ে দাঁড়া তো, বেরিয়ে দাঁড়া। হ্যাঁ, দাঁড়াচ্ছি হুজুর। তারপর শুনুন না, ওই যে চাকরটা চাচির গোরখানা কেটেছিল সেও তো এই গত পরশু। বিদেহ বিদেহ বলছি, এক্ষুনি বিদেহ। আমাকে মেরে ছাড়বি নাকি? সে কি সাহেব, আমার চাচার দাওয়াই, তার কি হবে তাহলে? বাইরে দাঁড়া, আমি দিচ্ছি। মনে মনে খুব হাসি পায় মার্জিনার। সে হেকিমের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। বেশ খানিকক্ষণ পরে হেকিমের এক ছোকরা মতন চাকর একটা শিশি দিয়ে যায়। ওষুধের দাম নেয় না পর্যন্ত, পাছে ছোঁয়া লেগে অসুস্থ হয়ে পড়ে, তাহলেই যে নির্ঘাত মৃত্যু। কেমন জব্দ করেছি বলো? সে তো করলি বেটি, কিন্তু এবার কি হবে? এবার ওই যে বললাম, কাল আবার যাবো হেকিম সাহেবের বাড়ি। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে রে। তুমি একদম চিন্তা করো না মালিক, বরং তোমার ভাবিজানকে সামলাও। তার কান্নার আওয়াজ যেন বাড়ির বাইরে না যায়, আর এই দিকটা আমি সামলাচ্ছি। পরের দিন হেকিমের বাড়ি হাজির হয় মার্জিনা। দরজায় ধাক্কা দিয়ে দিয়ে দরজাটা প্রায় ভেঙে ফেলে আর কি। হেকিম সাহেব, ও হেকিম সাহেব, হেকিম সাহেব গো, বলি ও হেকিম সাহেব। দরজাটা খুলতেই একেবারে তার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে মার্জিনা। আমার চাচাটাকে তুমি বাঁচিয়ে তোলো হেকিম সাহেব, সে বুঝি মরেই গেল এই বেলা। সে যে আর কথা কইছে না গো, চোখটাও খুলে চেয়ে আছে ঠায়, বুঝছেও না।
কেশে কেশে, দেহে আর রক্ত নেই এক ফোঁটা, একেবারে ফ্যাকাশে হয়ে গেছে গো। হেকিম সাহেব চাচাকে বাঁচাবে কি? সে তো মার্জিনাকে দেখেই নিজে বাঁচতে এক লাফে ঘরে ঢুকে যায়। মার্জিনা তবুও ছাড়ে না, দোরগোড়াতেই বসে পড়ে, কান্নাকাটি জুড়ে সারা পাড়া মাথায় তোলে। হেকিম দেখে এ তো মহা বিপদ। তুই কি আমার জানটাও খেতে এসেছিস নাকি? হ্যাঁ, ভাগ এখান থেকে, যা যা গিয়ে চাচাকে গড় দেবার ব্যবস্থা কর, যা। হেকিম সাহেব দরাম করে দরজা বন্ধ করে দেয় মার্জিনার মুখের উপর। মার্জিনা কাণ্ড দেখে ফিক করে হেসে ফেলে। কাজ হয়েছে তাহলে। হেসেই আবার সামলে নেয় নিজেকে। আরে সবাই দেখছো তো? ওগো ওগো, আমার কি হলো গো? আমার চাচাটা যে আর রইল না গো। আমাকে আমাকে এখন কে দেখবে গো? কিন্তু এবার কি হবে? এবার আর একটু সবুর করো, বিকেলটা হতে দাও শুধু। বিকেল হতেই মার্জিনা নাকাবে মুখ ঢেকে পথে নামে। এগলি সেগলি ঘুরে সে পৌঁছয় শহরের প্রান্তে। সেখানেই একটা ভাঙাচোরা বাড়িতে একা থাকে বুড়ো মুচি মুস্তাফা। সে চোখে দেখে কম, মুখে একটাও দাঁত বাকি নেই তার। হাত পা থরথর করে কাঁপে, কিন্তু হলে কি হবে, হাতের কাজ এখনো নিখুঁত। স্বয়ং সুলতান পর্যন্ত মুস্তাফার হাতের কাজের তারিফদার। বাবা মুস্তাফা সন্ধেবেলা কুপির আলোয় কাঁপা কাঁপা হাতে জুতো সেলাই করছিল মুস্তাফা। হঠাৎ এক মহিলার মায়া ভরা ডাকে চমকে ওঠে বুড়ো। হাতে ফুটে যায় সূচ। আহা, কি হলো কি হলো? দেখি দেখি। মার্জিনা মেয়েকে অভিনয় শুরু করে। সে ছুটে গিয়ে মুচির হাতখানা ধরে, উল্টে পাল্টে ভালো করে দেখে। মার্জিনার মর্জিতেই তার নাকাবটা আপনা থেকে খসে পড়ে যায়। মার্জিনা বুড়োর হাতে কিছু না পেয়ে সেটাকে নিজের বুকে চেপে ধরে বলে, কি যে করো না তুমি? হাতখানা যদি ফুঁড়ে যেত, যদি রক্ত বেরোতো, আমি কি করতাম তাহলে? নিজেকে মাফ করতে পারতাম? বৃদ্ধ আর উত্তর দেবে কি? তার ভাঙা ঘরে তখন আস্ত চাঁদটাই যেন এসে জুটেছে। অমন টানা টানা সুরমা পরা চোখ, অমন ফর্সা গাল, একজোড়া পাতলা ঠোঁট, ঢলো ঢলো গতর। বৃদ্ধ বেবাক বোকা বনে যায়। কি হলো বাবা? আমাকে বুঝি তোমার পছন্দ হয়নি? পছন্দ? না না না, খুব হয়েছে বিবিজান, খুব হয়েছে। মোলো যা, এই পুরো রস তো কম নয়। আমাকে নাকি বলে বিবিজান। তাতে অবশ্য বুড়োকে পটাতে সুবিধাই হয় মার্জিনার। সে বুড়োর গালে নরম হাত বুলিয়ে বলে, শুধুই পছন্দ? আমি যে তোমার জন্য জান কবুল করতে এসেছি বাবা মুস্তাফা। হিল হিল করে ওঠে বৃদ্ধ মুস্তাফা। আরে বিবিজান, কি করো করো কি? আমি তো খুশিতে খুন হয়ে যাব গো। সোহাগ দেখিয়ে মার্জিনা একেবারে বশ করে ফেলে বৃদ্ধ মুচিকে, এবং তারপরেই শুরু করে আসলি খেল। তার নাকি বাবা মুস্তাফার জন্য লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ওরা বলে কি না তোমার হাতের কাজ খারাপ? খারাপ বলনি তুমি ওদের যে আমার হাতে বানানো জুতো পরে সুলতান? সুলতান? আমি তো বলেছি স্বয়ং খলিফা পর্যন্ত তোমার হাতের বানানো জুতো পরেন, তিনি অন্য কোনো জুতো আর পরেনি না। খলিফা? তুমি জানো বিবিজান, ফি বছর আমার জুতো ভেট পাঠায় সুলতান ওই খলিফাকে। সে খবর কি আর আমি রাখি না ভেবেছ? তোমার সব খবর আমি রাখি। আমি তো ওদের বলে দিয়েছি মুখের ওপর যে তুমি কাটা মানুষও সেলাই করতে পারো।
কাটা মানুষ? হ্যাঁ, একেবারে 6 টুকরো করে কাটা মানুষও তুমি এমন জোরে দেবে যে যে আতস কাঁচ দিয়ে দেখলেও বুঝতে পারবে না, তাই তো? তাহলে চলো। কোথায়? কেন? মানুষ জুড়তে? মার্জিনার কথা শুনে বৃদ্ধ মুচির তো গলা শুকিয়ে যায়। মার্জিনা তাড়া দেয় বৃদ্ধকে। চলো তাড়াতাড়ি, ওরা লাশটাকে 6 টুকরো করে কেটে আগলে বসে রয়েছে। বৃদ্ধ ভরসা করতে পারে না মার্জিনাকে, আবার ফেলেও দিতে পারে না তার কথা। শেষে দিনারের লোভ দেখিয়ে বৃদ্ধকে রাজি করিয়ে ফেলে মার্জিনা। কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? তেমন কিছু না, শুধু তোমাকে আমি চোখ বেঁধে নিয়ে যাব। চোখ বেঁধে? এমন আজগুবি শর্তে রাজি হওয়া যায় নাকি? তাহলে আমি আবার ফিরব কি করে? সে আমি পৌঁছেও দিয়ে যাব। আরে কিন্তু সেলাইটা করব কি না দেখে? হায় আল্লাহ, আমাকে কি তুমি অত বোকা পেয়েছো বাবা মুস্তাফা? তখন তো তোমার চোখের বাঁধন খুলে দেব আমি। মাত্র 1 দিনারের লোভে আর একটু সোহাগের বিনিময় মুস্তাফাকে কাসেমের বাড়ি এনে তোলে মার্জিনা। কাজ সারতে আরও রাত হয়ে যায়, কিন্তু কাজটা মুস্তাফা করে খাসা। সত্যি আতশ কাছে দেখেও ধরা দেয় যে সেলাই করেছে কেউ। মার্জিনা আবার তাকে ফেরত দিয়ে আসে, সঙ্গে আরও 2 দিনার বকশিশও দেয়। সেলাইটা কিন্তু সত্যি নিখুঁত করেছে রে মার্জিনা। সে তো হলো হুজুর, এবার বড় চাচিকে কান্নাকাটি জুড়তে বলো, লোক জানাজানি করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বলছি। দাঁড়াও মালিক। আলী বাবা কাঁদার কথা বলবে বলে ছুটতে যেতেই থামায় মার্জিনা। কি বলবে লোককে? কিসে মরলো তোমার ভাইজান? হ্যাঁ, কিসে? সে ব্যবস্থাও তো করে এসেছে মার্জিনা। তারপর আর কোনো ঝামেলা বাকি থাকে না। দিব্যি কাসেমের মৃতদেহ কবর দিয়ে আসা হয়। লোকজনও বিশেষ আসে না। আসবে কি, লোকের মধ্যে তো প্রচার হয়ে যায় যে কাসেমের মারাত্মক কাশি হয়েছিল। 2 দিন ধরে খালি রক্ত বমি হচ্ছিল। প্রচারটা করে হাকিম সাহেব নিজেই, এবং তারপরে যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। ভুলে যায় সবাই কাসেম মিয়ার কথা। ভুলতে পারে না শুধু তার বিবি, আলী বাবা আর ওই ডাকাত সর্দার। ও কি খোঁজ খবর নেবে না? ফিরে এসে গুহায় লাশটা না পেয়ে তো নিশ্চয়ই খোঁজ নেবে। এরপর মাস খানেক আর কোনো উপদ্রব হয় না। আলী বাবা বেশ নিশ্চিন্ত হয়। কিসা আবার শুরু হয় মুস্তাফা মুচির বোকামির কারণে। এই কি বললে? আমি ভুল সেলাই করেছি? জুতো তো জুতো, মানুষের লাশ পর্যন্ত এমন নিখুঁত সেলাই করেছি যে তাক লেগে যাবে। এক খদ্দেরের সঙ্গে কথা কাটাকাটির সময় বলেই ফেলে সে কথাটা। খদ্দের অবশ্য তার এমন কথায় পাত্তা দেয় না, কিন্তু পাত্তা দেয় এক দরবেশ। খদ্দের বিদায় নিতেই সে এসে দাঁড়ায় মুস্তাফার দোকানের সামনে। এক দৃষ্টিতে সে মুস্তাফার হাতের কাজ দেখতে থাকে। মুস্তাফা প্রথমে খেয়াল করে না, খেয়াল হতেই এই তো তোমার আবার কি চাই গে? হ্যাঁ, কি চাই? ওসব ভিক্ষে ফিক্ষে হবে না। এখন এসো তো মিয়া, নিজের পথ দেখো। পথই তো দেখছিলাম মিয়া, কিন্তু তোমার হাতের কাজ যে আমাকে আটকে দিল। আমার আর কি দোষ বলো? দরবেশের কথা বোধগম্য হয় না বৃদ্ধ মুচির। আমার হাতের কাজ? আমি তো কাজ করেছি এখানে। হ্যাঁ, আমি তোমাকে আটকালাম কখন শুনি? আর বলো কেন? অমন সুন্দর হাতের কাজ দেখেও না দেখে কি আর যাওয়া যায়? চোখ জুড়িয়ে গেল তোমার কাজে। কি সুন্দর সেলাই করো তুমি, একেবারে বোঝাই যায় না। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। সুতরাং দরবেশের এক কথাতেই গলে যায় মুস্তাফা।
তাকে বসিয়ে পানি টানি খাইয়ে গল্প জোড়ে। গল্পের ফাঁকে মানুষ জোড়ার কথাটাও বলে ফেলে সে। তাকে দিয়ে বলায় সেই দরবেশি। তা কি যেন বলছিলে? মানুষ জোড়ার কথা? তা তুমি বুঝি আগে হেকিম ছিলে? হেকিম হতে যাব কেন? আমি গিয়ে হলাম ওই খানদানি মুচি। হ্যাঁ, আমি মুচি, আমার আব্বা মুচি, তার আব্বা মুচি, তার আব্বা মুচি, তার আব্বা, আমার গোটা বংশটাই মুচি। ও তাই বলো, তাই বলো। আমি ভাবলাম তুমি বোধহয় হেকিমিটাও জানো। আরে ওই যে মানুষ জোড়ার কথা বললে না, তাই তো। সে তো করেছি তো। তুমি কি ভেবেছো কথার কথা? একেবারে ছটুকরো করা লাশ জুড়েছি। আর যায় কোথায়? লাশ জোড়ার কিস্সা না শুনে দরবেশ আর নড়ে নাকি। মুস্তাফাও নিজের বাহাদুরি ফলানোর সুযোগ আর ছাড়ে না। সেদিন কি হয়েছে জানো? এই মাসখানেক আগের কথা। এই সন্ধ্যাবেলায় আমি বসে বসে কাজ করছি, ঠিক তখনই একেবারে ঘরে দিয়ে যাওয়া পর্যন্ত সব বলে ফেলে দরবেশকে। দরবেশ তো চোখ বড় বড় করে শোনে। তারপর মুস্তাফাকে যে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেই বাড়ির সকিন ঠিকানা জানতে চায়। সে কি আর আমি বলতে পারবো? বললাম না, আমাকে নিয়ে গেছিল আমার চোখ দুটো বেঁধে। তাছাড়া কসম খেয়েছিল যে বৃদ্ধ মুস্তাফা মর্জিনার কাছে। আমার জান চলে যাক বিবি জান, তাও কবুল, কিন্তু কাউকে আমি কোনোদিন সব কথা বলবো না। তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু কসম কি আর টিকতে পারে লোভের সামনে? দরবেশ জেব থেকে 2 দিনার বের করে মুস্তাফাকে দেখিয়ে বলে, ইস, কি বদনসিব বলো তো তোমরা। এই তুমি যদি একটু বুদ্ধি করে ঠিকানাটা জেনে আসতে, তাহলে এই 2 সোনার দিনার তোমার হতো। আর কি করা যাবে? দিনার দেখে মুস্তাফার চোখ লোভে চকচক করে ওঠে। সে মনে মনে হিসাব করে, ভালো খেলতো। হ্যাঁ, কাজ করে পেলাম মোট 3 দিনার। সে তো হজম করে ফেলেছি। এখন আরো যদি 2 দিনার মাগনা মেলে তাহলে ক্ষতি কি? মাগনা তো তোমায় দেব না মুস্তাফা মিয়া। তুমি যদি ওই বাড়ি চিনিয়ে দিতে পারো তাহলেই দিতে পারি। খুব পারবো, একেবারে বাড়ির অন্দর পর্যন্ত ছিনিয়ে দেব। শুধু আমাকে চোখ বেঁধে নিয়ে যেতে হবে। পারবে পারবে সেটা? সে আর না পারার কি আছে। দরবেশ ঝোলা থেকে একটা রুমাল বের করে বৃদ্ধ মুস্তাফার চোখে বাঁধে। আমার হাতটা একটু ধরো। ও বয়স হয়েছে তো, ঠিক জোর পাই না। দরবেশ বুড়ো মুস্তাফার হাত ধরে। বুড়ো নামে পথে এদিক সেদিক ঘুরে শেষে এসে থামে আলী বাবার বাড়ির সামনে। ভুল করে সে আলী বাবার বাড়িটা দেখিয়ে দেয় দরবেশকে। এই বাড়িটা? একদম এই বাড়িটাই। তখন সেই বাড়ি আর আগের মতো নেই। পুরো দস্তুর ভোল পাল্টে গেছে বাড়ি। রীতিমতো চোখ মেলানো প্রাসাদ সেটা তখন। ঘর ভর্তি দাসী বাঁধি নফর চাকর। বাড়িটা ভালো করে দেখে বাড়ির দেওয়ালে একটা ঢেড়া কেটে দেয় দরবেশ। সেটা আবার দেখে ফেলে মর্জিনা। সর্বনাশ! ওই পুরোটা না মুচি মুস্তাফা, সঙ্গে আবার একটা দরবেশ। বাড়ির দেওয়ালে ঢেরা কাটলো কেন ওরা? কাজ সেরে দরবেশ সরে পড়তে চায়। মুস্তাফা তাকে আটকায়। আরে চললে কোথায়? চললে কোথায়? ওই দিনারগুলো শুধু দেখিয়েই খালাস, দেবে না ওগুলো। এই কথা ছিল বুঝি? তুমি চললে কোথায়? দরবেশকে না আটকালেই হয়তো বুদ্ধিমানের কাজ করত মুচি মুস্তাফা। সে চলে যেত, কিন্তু ওই দিনারের লোভী শেষ করে মুচিকে।
দরবেশ দিনারগুলো তার হাতে দেয় ঠিকই, কিন্তু তারপর চার রাস্তার মোড়ে লুটিয়ে পড়ে বৃদ্ধ মুস্তাফার লাশ। আমাকে আটকে ভালোই করেছিলে বুড়ো, নইলে তোমার মতো বেঈমানকে আমি রেয়াত করে ফিরে যেতাম। আমাদের দুনিয়ায় বেঈমানের বাঁচার অধিকার নেই। পরের দিন সন্ধেবেলা একদল দরবেশ শহরের নানা পথ ঘুরে এসে দাঁড়ায় আলী বাবার মহল্লায়। কিন্তু এ কি, কোন বাড়িটা? সব বাড়িতেই তো ঢেনা দেখছি। দরবেশ দলের সর্দার দেখে সব বাড়িতেই ঢেড়া কাটা। কে কাটলো এগুলো? দরবেশদের সর্দারের বুঝতে বাকি থাকে না যে ঢেড়া কাটাটা কেউ দেখে নিয়েছে, তাই সেই ফিকির করেছে। আর এও বুঝতে বাকি থাকে না যে তারা যাকে খুঁজছে সেই মহল্লাতেই আছে, তাই এমন ফিকির। যে দরবেশ ঢেড়াটা কেটেছিল সেও ছিল ওই দলে। সে বাড়িটা ঠিক চিনতে পারে না। আসলে হুজুর, দিনের বেলা এসেছিলাম তো, রাতের বেলা ঠিক ঠাউর করতে পারছি না। দরবেশ দলের সর্দার আর দাঁড়িয়ে থাকা উচিত মনে করে না। ফিরে চলো গুহায়, পরে দেখা যাবে। দরবেশের দল ওই রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে টিলার সামনে এসে দাঁড়ায়। ওদের সর্দার চিৎকার করে, চিচিং ফক, চিচিং ফক, চিচিং ফক। সেই একইভাবে একটা পাথর সরে যেতেই গুহার মুখটা দেখা যায়। দরবেশের দলটা গুহায় ঢুকে যায়। গুহার মুখ বন্ধ হয়ে যায়। এই খবর কিন্তু মার্জিনা বা আলী বাবা কেউ জানতে পারে না। শুধু মার্জিনার একটু ভয় ভয় করতে থাকে। ডাকাতগুলো আবার এসে হানা দেবে না তো? মালিককে এখন জানালে মালিক চিন্তায় চিন্তায় খুন হয়ে যাবে। আমাকেই কিছু একটা ভাবতে হবে, কিন্তু কি করি আমি? ওদিকে ডাকাতদের চিন্তাও কিছু কম নয়। তাদের সর্দার তো ভেবেই পাচ্ছে না যে কি করবে। বহুত ধুরন্ধর উস্তাদ লোকের সঙ্গে পাঙ্গা পড়েছে, বহুত সাবধানে এগোতে হবে। তবে এবার কি করব সর্দার? সেটাই তো ভাবছি। ওই মহল্লা যখন চেনা হয়ে গেছে তখন বাড়িটাও খুঁজে বের করা কঠিন নয়। কিন্তু ওই বুড়ো মুচিটাকে তো কাতল করে এসেছি সর্দার, তেমনি তো হুকুম ছিল। তাতে কি, লোকজনকে একটু পুছতাছ করলেই জানা যাবে। কে হঠাৎ করে বড় লোক হয়েছে সেটা যে কেউ বলে দিতে পারবে, কিন্তু ওই বাড়িটায় ঢোকা যায় কোন ফিকিরে? যা বুঝেছি, এই দরবেশ টরবেশ সেজে গেলে চলবে না। মালুম পেয়ে যাবে যে আমরা ডাকাত। এবার তাই সর্দার নিজেই মাঠে নামে। সকাল হতেই দরবেশের ভেগ ধরে এসে দাঁড়ায় আলী বাবার মহল্লায়। अल्लाह के नाम पे कुछ दे दे बाबा, अल्लाह के नाम पे कुछ दे दे, अल्लाह तेरा भला करेगा, अल्लाह के नाम पे कुछ दे दे, अल्लाह के नाम पे कुछ दे दे। প্রত্যেক বাড়ির দরজায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। প্রতি বাড়ি থেকেই কিছু না কিছু জোটে। ঘুরতে ঘুরতে শেষে এসে দাঁড়ায় আলী বাবার বাড়ির সামনে। अल्लाह के नाम पे कुछ दे दे बाबा, अल्लाह के नाम पे कुछ दे दे, अल्लाह तेरा भला करेगा। বলি, ও মার্জিনা, দেখ তো, মনে হয় কেউ ডাকছে। আলী বাবার বিবির হুকুমে মার্জিনা এসে দেখে এক দরবেশ দাঁড়িয়ে। মার্জিনা তাকে ঝুঁকে কুর্নিশ করে বলে, আসসালামু আলাইকুম হুজুর। खुदा तोर भला করবে বেটি, আল্লাহর নামে কিছু দে বেটি, কিছু দে, বড় দূর থেকে এসেছি। রোশো, আমি কিছু নিয়ে আসছি। মার্জিনা ভেতরে চলে যায়। এই ফাঁকে উঁকি মেরে ভেতরটা ভালো করে দেখে নেয় সর্দার। বাড়িটা মনে হয় খুব বেশি পুরনো নয়, সব একদম চকচক করছে। তাহলে কি এই বাড়িটা? না, এত তাড়াতাড়ি নয়, আর একটু তলিয়ে দেখতে হবে। মার্জিনা ফিরে আসতেই
দরবেশ চমকে ওঠে। আরে দিনার! এতগুলো বাড়িতে ঘুরলাম, কেউ একটা দিরহাম পর্যন্ত দিল না। সকলে আলু মূলো দিয়ে বিদায় করলো। আর এ কত বড় রাইস আদমির বাড়ি যে দরবেশকে দিনার দেয় ভিক্ষায়? তাহলে যা ভাবছি সেটাই কি ঠিক? এই বাড়িরই কেউ কি? যা, কি হলো হুজুর? এমন সময় সকালটা হয়ে গেল। কি আর করবেন হুজুর, ইন্তেজার আর ইন্তেজার। ইন্তেজার করুন এবার। ইন্তেজার করারও একটা জুৎসই জায়গা দরকার দুনিয়াজাত। একদিকে ডাকাত দলের সর্দার ছদ্মবেশে, অন্যদিকে মার্জিনা। দুই চালাক সামনাসামনি। কার পাল্লা ভারী পড়লো সেটা না জেনে কি ওঠা যায়? কিন্তু উঠতে তো হবেই হুজুর। সে একটা শর্ত দিয়েছিলেন না আপনি? সেদিন তো আর বোঝেননি যে এমন শায়েস্তা করে ছাড়বে আপনাকে বেগম দুনিয়াজাদ, এবং আপনার সঙ্গে আমাদেরও। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, আলীবাবা, সৌমেন চক্রবর্তী, আলীবাবার বিবি শ্রমণা রয় চৌধুরী, কাসেম, সাক্ষ্য ঘোষ, কাসেমের বিবি সঙ্গীতা গাঙ্গুলি, চাকর আর্য জানা, মার্জিনা, সুনয়না ভৌমি, হাকিম সুদীপ্ত ঘোষ, মুস্তাফা, শঙ্করী প্রসাদ মিত্র, সর্দার অংশুমান পাল, দরবেশ আর্য জানা। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।